হঠাৎই একজন ৩৪ বছরের তরতাজা যুবকের প্রাণ চলে গেল। কি ছিল তার লেখা শেষ চিঠিতে, বা কি ছিল তার তৈরি করা 81 মিনিটের লাস্ট ভিডিওতে? কি ছিল তার মনের কথা? কি বা ছিল তার উল্টো দিকে থাকা ব্যক্তিটির কথা? পিটিশনগুলোতেই বা কি ছিল? তারপরে কি হলো? নমস্কার, আইনের খুঁটিনাটি চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেটা আগে থেকেই বলছিলাম যে আজকে যে বিষয়টা নিয়ে, যে কেসটা নিয়ে আলোচনা করব, সেটা একদম ডিসেম্বর মাসের ঘটনা। তো সেই কেসটা নিয়ে একটু বলবো। অতুল বলে একজন 34 বছরের যুবক, সে হঠাৎই 9 ডিসেম্বর রাতে আত্মহত্যা করে এবং তার বডির পাশে পড়ে থাকে একটা প্ল্যাকার্ড, যার মধ্যে লেখা থাকে জাস্টিস ইজ ডিউ। 81 মিনিটসের যে ভিডিওটা এবং 24 পাতার একটি সুসাইড নোট লিখে ছেলেটি আত্মহত্যা করে, সেই 81 মিনিটসের ভিডিওতে পড়তে পড়তে ছিল তার হতাশার কথা, তার দুঃখের কথা, তার মনের প্রতিটা অবস্থার কথা, যেটা একটি মামলা করার পর তাকে ভুগতে হয়েছে, বা তার কি কি মনে হয়েছে সেই সমস্ত কথা সেই 81 মিনিটসের ভিডিওতে সে ব্যক্ত করার চেষ্টা করেছিল। 24 পাতার নোটসে তার সমস্ত কথাগুলো সে লিখিতভাবে রেখে গিয়েছিল। কিন্তু ঘটনাটা কি ছিল? হঠাৎ করে কেন এই চরম সিদ্ধান্ত তাকে নিতে হলো? ঘটনাটা হচ্ছে, অতুল এবং নিকিতা সিংঘানিয়ার বিয়ে হয় 2019 সালে। তারপর তাদের একটি পুত্র সন্তান হয়। কোনো কারণে তারা একত্রে থাকতে না পেরে, বনিবনা না হওয়ার জন্য স্ত্রী বাপের বাড়ি চলে যান তার পুত্র সন্তানকে নিয়ে। যেরকমটা আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে একটা ডিভোর্স ফাইল করার সঙ্গে সঙ্গে মেনটেনেন্সের মামলা করা যায়, ডাউরি যদি নিয়ে থাকে ডাউরি প্রহিবিশন অ্যাক্টের মামলা করা যায়, এছাড়া 498A করা যায়। ঠিক সেই নিয়ম অনুযায়ী সেই ঘটনাগুলোই মেয়েটি পিটিশনের মাধ্যমে কোর্টে দাখিল করে এবং ডিভোর্সের মামলা করে, সঙ্গে যেগুলো বললাম মেনটেনেন্স, 498A এবং ডাউরি প্রহিবিশনের মামলা সঙ্গে জুড়ে দেয়। সেই মামলাটা করা হয়েছিল 2022 সালে। ছেলেটির সুসাইড নোটে বা 81 মিনিটসের ভিডিও থেকে যেটা জানতে পারা যাচ্ছে, সেটা হচ্ছে তার এই যে দীর্ঘ বলা যায় কি না জানি না, যাই হোক 2022 থেকে যে এতদিনের যে মামলাটা চলছে, ডেটের পর ডেট নেওয়া হচ্ছে, মামলাটা চলছে, তার জন্য কোর্টে যাতায়াত করা, পয়সা খরচা করা, তার যে মানসিক অবসাদ, তার এগেনস্টে যা যা অ্যালিগেশনগুলো দেওয়া হয়েছে, তার ফ্যামিলির এগেনস্টে যা যা অ্যালিগেশনগুলো দেওয়া হয়েছে, এমনকি মেনটেনেন্সের জন্য 40,000 টাকা বা তার বেশি, খুব সম্ভবত 2 লাখ টাকা অবধি চাওয়া হয়েছিল এবং তার ওপর চাপ দেওয়া হচ্ছিল সেই টাকাগুলো দেওয়ার জন্য। এগুলো কিন্তু ছেলেটির নোটসে লেখা আছে। ছেলেটি বলেছিল সেই ভিডিওতে বা সেই চিঠির মাধ্যমে যে এগুলো তার ওপর সাংঘাতিক মানসিক চাপ তৈরি করেছে। এমনকি সে কিন্তু একটা সাংঘাতিক অ্যালিগেশন দিয়েছে সেই কোর্টের জাজের এগেনস্টে। তার বক্তব্য অনুযায়ী, অতুলের ভিডিও এবং সুসাইড নোটসের বক্তব্য অনুযায়ী, সেই কোর্টের জাজের কাছ থেকেও তিনি হ্যারাসমেন্ট পাচ্ছিলেন। সেই কোর্টের জাজের কোনো রায় বা কোনো হয়তো কার্যকলাপ বা কোনো বক্তব্য হয়তো তাকে কষ্ট দিয়েছিল। সেই জায়গাটাও কিন্তু সেই অতুল নামের যুবকটি তার শেষ ভিডিও বা শেষ চিঠিতে প্রকাশ করেছিল। ছেলেটি 9 ডিসেম্বর রাত্রেবেলা আত্মহত্যা করেন এবং তারপরে সেটি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা করার পর ছেলেটি আত্মহত্যা করেন, সেটি ভাইরাল হয়ে যায়।
চারিদিকে সবাই এই বিষয় নিয়েই কথা বলতে থাকে, যেরকমটা হয়ে থাকে প্রতিটা মিডিয়া চ্যানেলে এই বিষয় নিয়ে কথা হতে থাকে। তাহলে আমাদের জানতে হবে যে এই ঘটনাটা, এই দুর্ভাগ্যজনক ঘটনাটা হওয়ার পর কি কি হলো। প্রথমেই হলো সোশ্যাল মিডিয়া আগুনের মতো ছড়িয়ে পড়লো, মিডিয়া ট্রায়াল হলো। এক শ্রেণীর মানুষ বলতে শুরু করলো যে সুসাইড নোটটিকে প্রমাণ হিসাবে ধরে মেয়েটিকে কেন অ্যারেস্ট করা হবে না। এক শ্রেণীর মানুষ বলতে লাগলো যে আইনের বদল এবার দরকার। মিডিয়া ট্রায়াল বসিয়ে কে দোষী নয় কোর্টে যাওয়ার আগেই মিডিয়া যেটা হয়ে থাকে, মিডিয়া সমস্ত প্রমাণ জোগাড় করে বলে দিতে থাকলো এ দোষী নয়। এবং পুলিশ তখন ওই সুইসাইড নোটটিকে ধরে তার ওপর ভিত্তি করে মেয়েটিকে মানে নিকিতা, তার মা এবং তার ভাইকে 14ই ডিসেম্বর অ্যারেস্ট করে এবং কোর্টটাকে 14 দিনের জুডিশিয়াল কাস্টোডির অর্ডার দেন। যদিও তারপরে 17ই ডিসেম্বর হাইকোর্ট থেকে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে মেয়েটি, তার মা এবং তার ভাই অ্যান্টিসিপেটরি বেল পেয়ে যান। এই হলো তার পরের ঘটনা। এটা ছিল তার ছেলেটির লেখা সুসাইড নোটের বক্তব্য এবং তার পরবর্তী ঘটনা। কিন্তু মেয়েটির ঘটনা বা মেয়েটির পিটিশনে কি লেখা ছিল সেটাও তো আমাদের জানতে হবে। মেয়েটির বক্তব্য অনুযায়ী 2022 সালে মেয়েটি যে ডিভোর্স ফাইল করে, সেই ডিভোর্স ফাইলের পিটিশন অনুযায়ী মেয়েটির বক্তব্য ছিল ছেলের বাড়ির লোক এবং ছেলেটি তার ওপর পণের জন্য চাপ দিত। মেয়েটির কাছ থেকে খুব এক্সপেন্সিভ গিফট চাওয়া হতো, ক্যাশ চাওয়া হতো, যা কিছু ক্লোথস সেগুলো সব এক্সপেন্সিভ ব্র্যান্ডেড চাওয়া হতো। মদ্যপ অবস্থায় স্বামী তার ওপর শারীরিক অত্যাচার করত, মারধর করত এবং স্বামীর এক ধরনের সেক্সুয়াল ডিসঅর্ডার ছিল যেটা জন্তুর মতো ব্যবহার করত তার সঙ্গে। এই সমস্ত হ্যারাসমেন্টগুলো পেয়েই মেয়েটি সেই ঘর ছেড়ে বাপের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে ডিভোর্স ফাইল করে এবং ডাউরি হয়েছে বলে সে যখন বলছে তাই ডাউরি প্রহিবিশনে মামলা করে। ডিভোর্সের মামলার সঙ্গে এগুলো তো যদি হয়ে থাকে প্রামাণ্য বিষয়গুলো, তো এগুলো তো মামলা করতে পারে, তাই সেই হিসাবেই সে মামলাটা করেছে। মেয়েটির আরও বক্তব্য ছিল যে ছেলেটির বাড়ির তরফ থেকে এতটাই ডাউরির জন্য চাপ দেওয়া হচ্ছিল যে তার বাবা সেই এক্সপেন্সিভ গিফট ক্যাশ না দিতে পেরে হার্ট অ্যাটাকে মারা যান। এগুলো ছিল তার পিটিশনের মধ্যে। এবারে কোর্টে সেই প্রসিডিং চলতে থাকে। এই তরফের ঘটনাটা মানে মেয়েটির পিটিশনের ঘটনাটা আমরা মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে খুব একটা বেশি দেখতে পাই না। তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া তখন ফুঁসছে কেন ছেলেটি, অবশ্যই দুর্ভাগ্যজনক ঘটনা, ছেলেটি আত্মহত্যা করেছে। যদি আমরা একটু ন্যাশনাল ক্রিমিনাল ব্যুরোর রেকর্ড দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো প্রতিদিন মানে 2017 থেকে 2022 সালের মধ্যে প্রতিদিন 18 থেকে 22 জন নারীকে হত্যা করা হচ্ছে এই ডাউরি এবং এই ধরনের ফিজিক্যাল টর্চার করা হচ্ছে তাদের উপর, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এই যে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট যেটার জন্য মেয়েটি মামলা করেছিল, যার উপর ভিত্তি করে মেয়েটি মামলা করেছিল, সেই ডাউরি প্রহিবিশন অ্যাক্ট আসার আগে আমরা যদি দিল্লি ক্রাইম স্ট্যাটাস রিপোর্ট দেখি তাহলে দেখতে পারবো যে প্রচুর মেয়েকে ডাউরি না দেওয়ার জন্য, তার বাড়ি থেকে ডাউরি দিতে পারেনি সেই জন্য তাদেরকে হত্যা করে ফেলা হয়েছে এবং সেগুলোকে ওই কিচেন অ্যাক্সিডেন্ট কেস হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। ফলে এই ধরনের মৃত্যু, এই ধরনের হত্যা আগে ঘটেছে এবং মেয়েদেরকে মেরে ফেলা, কেটে ফেলা, যেমন আমরা তন্দুরি কেস জানি, তন্দুরি কেস সম্পর্কে পরের ভিডিওতে আসবে, তো কেটে ফেলা, পুড়িয়ে ফেলা এগুলো হয়েছে এবং সেইটাকে আটকানোর জন্যই ডাউরি প্রহিবিশন অ্যাক্ট কিন্তু এসেছিল। মেয়েদের হাতে আইনের একটা অস্ত্র তুলে দেওয়া যাতে মেয়েরা এটা ব্যবহার করতে পারে নিজের সেফটির জন্য। অবশ্যই তাদের তো বাঁচতে হবে, তাদের তো আর মেরে ফেলে দেওয়া যায় না। ফলে তারা যে এত মৃত্যু হচ্ছিল সেই জন্য একটা প্রহিবিশন অ্যাক্ট আনা হলো। কিন্তু ঘটনাটা হচ্ছে এবার যে প্রশ্নটা, সেই প্রশ্নগুলো থেকে যাচ্ছে
যে প্রশ্নগুলো আমার মনে আসছে আমি সেগুলোই বলছি, কারো তরফ বা বিরুদ্ধে নয়, কিন্তু প্রশ্নগুলো আপনারা বিচার করে দেখবেন আদৌ ঠিক কি ভুল। মেয়েটা কি করেছিল? মেয়েটা কেস ফাইল করেছিল, কারণ আইনের প্রহিবিশন আছে যে কারোর যদি কোনো অসুবিধা হয় তাহলে যদি সেই অ্যাক্ট থাকে সেই অ্যাক্ট অনুযায়ী সে মামলা করতে পারে। মেনটেনেন্সের মামলা করেছিল। মেনটেনেন্স, এবার এখানে একটা কথা অবশ্যই আছে, কারণ মেয়েটি একটি আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তারপরেও সে মেনটেনেন্স দাবি করেছিল বলে মিডিয়ায় শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে সে মেয়েটি চাকরি করে। অবশ্যই চাকরি করলে সে মেনটেনেন্স কতটা পাবে না পাবে সেটা তো আমরা বা মিডিয়া বিচার করার কেউ নই, সেটা তো বিচার করবে কোর্ট। তাহলে মেয়েটি কি করেছিল? মেয়েটি মেনটেনেন্সের জন্য কোর্টের কাছে বিচার চেয়েছিল, ডাউরির জন্য তার ওপর যে অত্যাচার হয়েছিল সেজন্য সে কোর্টের কাছে বিচার চেয়েছিল, তার ওপর যে ফিজিক্যাল টর্চার হয়েছিল তার জন্য সে 498A মামলা করেছিল কোর্টের কাছে। কোর্টের কাছে সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে সে বিচার চেয়েছিল। এবার কোর্ট যে কোনো মেনটেনেন্স দেওয়ার জন্য বা যে কোনো রায় দিতে গেলে কিন্তু সবার প্রথম ডকুমেন্ট কি প্রুফ আছে সেগুলো দেখেই নিশ্চয়ই দেবে। কোর্ট আমি 1 কোটি টাকা চাইছি বলে আমাকে 1 কোটি টাকাই দিয়ে যাবেন না। এখন এত সোশ্যাল মিডিয়ার যুগে আমরা নিশ্চয়ই প্রচুর ভিডিও এরকম দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে মেয়েটি 2 কোটি টাকা চাইছে, তখন কোর্ট বলছে 2 কোটি টাকা যদি চাও তাহলে নিজে ইনকাম করে নাও, যতটা প্রয়োজন ততটাই স্বামী তোমাকে মেনটেনেন্সের জন্য দেবে। তাহলে কোর্ট বিচার করছে যে কার 20,000 লাগবে, কার 10,000 লাগবে, কার 40,000 লাগবে, কার কোটি লাগবে বা কার লাগবেই না, সে যথেষ্ট ইনকাম করেছে তার মেনটেনেন্সের জন্য স্বামীর কাছ থেকে কিছু লাগবে না। তাহলে কোর্ট এটা বিচার করছে। 498A যেটা নিয়ে এত কথা থাকে যে সঙ্গে সঙ্গে মেয়েদের হাতে একটা বিশাল অস্ত্র তুলে দেওয়া হয়েছে, মেয়েরা এটা নিয়ে বললেই সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখন কিন্তু এগুলো আগে দেখা হয় যে আদৌ তার উপর টর্চার হয়েছিল কি না, মানে একটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখে তারপর কিন্তু তার শাস্তি কোর্ট ঠিক করে। কারোর মুখের কথায় কোনো মিডিয়া আমার পছন্দ নয় তাই আমি পক্ষে বললাম, তোমার পছন্দ নয় তাই পক্ষে বললেন না, কারোর বক্তব্য এখানে কাজ করে না। কোর্ট প্রমাণ দেখে তারপরে একটা ডিসিশন নেয়। তাহলে সে যদি মেনটেনেন্সের দাবি করেই থাকে সেটা কোর্ট বিচার করতো। সে যদি 498 বলেই থাকে তাহলে সেটা কোর্ট বিচার করতো। সে যদি ডাউরি প্রহিবিশনের কথাটা বলে থাকে, যদি সেটা মিথ্যে হয় তাহলে কোর্ট সেটা বিচার করে দেখতো। কিন্তু তার আগেই করেছে বলে আমি একটা মানসিক অবসাদে ভুগছি, হতেই পারে, তাহলে সেটাও কোর্টের কাছে বলা যেত যে এই ধরনের কেসের জন্য আমার উপর সাংঘাতিক মেন্টাল পেন অ্যান্ড অ্যাগনি হচ্ছে। তাহলে কোর্টের কাছে আমি সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দাবি জানাতেই পারি, তাই বলে একটা এত চরম একটা পরিণতির দিকে এগিয়ে যেতে হবে? এটা কি সঠিক? সিদ্ধান্তটা কি সঠিক নেওয়া হয়েছে বলে মনে হয়? আমি আমার মতামত কিছু দিচ্ছি না, বা আমি খালি চেষ্টা করছি দুটো দিক, কেসের যে দুটো দিক সেই দুটো দিক সমানভাবে তুলে ধরার। কার ভুল কার ঠিক সেটা তো আবারও কোর্ট বিচার করবে। সেটা পরবর্তীকালে কেস কোন দিকে যাচ্ছে সেটা গেলে বুঝতে পারা যাবে। তবে এটা ঠিক যে অনেক ক্ষেত্রে মেয়েরা অযৌক্তিক দাবি যদি করেও থাকে, করে না তা না, সব কিছুরই তো একটা খারাপ দিক থাকে, করে থাকে, তাহলে সেই অযৌক্তিক দাবিগুলো কিন্তু কোর্ট এখন নস্যাৎ করে দিচ্ছে। কোর্ট কিন্তু বলে দিচ্ছে এত টাকা তুমি পাওয়ার যোগ্য নও, এটা তুমি করার যোগ্য নও, ফলে এগেনস্টে কিন্তু কোর্ট রায় দিচ্ছে। শুধু মেয়েদের হয়ে এটা আছে বলে কোর্ট যে শুধু মেয়েদের হয়ে রায় দিচ্ছে তা নয়, কোর্ট কিন্তু সমস্ত দিক বিচার করে তারপর যে কোনো কেসের রায় দিয়ে থাকে বা দিচ্ছেও, যেটাই হয়ে থাকে। অর্থাৎ আমার মনে হয় যে আইনের পথে গিয়ে ধৈর্য হারালে চলবে না। আইনে হয়তো সময় লাগতে পারে, কিন্তু সত্যটা তো একদিন উদ্ঘাটিত হবেই হবে। আইনের মাধ্যমে বিচার চাওয়াটাই সঠিক বিচার নয় কি? শুধুমাত্র আমি আমার এগেনস্ট একটা অ্যালিগেশন দেওয়া হয়েছে বলে আমি মানসিক কষ্ট, অবশ্যই একটা মানসিক কষ্ট তো হতেই পারে যদি সেটা আরও মিথ্যে অ্যালিগেশন হয়ে থাকে, তাহলে সেটা আমায় কোর্টের কাছে প্রমাণ করতে হবে বা কোর্টের কাছে বলতে হবে যে
এটার জন্য আমার সাংঘাতিক রকমের মানসিক টর্চার হচ্ছি, আমি এই হয়েছে এটা হয়েছে বলে। অবশ্যই কোর্ট বা জাজ সেই দিকটা অবশ্যই বিচার করে দেখবেন, কারণ সব দিক বিচার না করে আমাদের ভারতীয় আইন কখনো কোনো জাজমেন্ট বা অর্ডার আজ পর্যন্ত দেননি, বা পরবর্তীকালেও কোনো দিন দিয়েছেন বলে মনে হয় না, বা দেবেনও না। তাহলে সমস্ত ডকুমেন্টস, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, যা কিছু প্রুফ, সেগুলো কোর্টের কাছে আমাদের দেওয়া উচিত। যা মানসিক অবসাদ হচ্ছে, যা কিছু সমস্যা হচ্ছে, সেগুলো কোর্টের কাছে উকিলের মাধ্যমে তুলে ধরুন। নিজে নিজে কোনো স্টেপ নেওয়াটা, এটা তো কোনো সুরাহা নেই। শুধু শুধু নিজের জীবন নিজে বাজি রেখে বা নিজের জীবন নষ্ট করে দিয়ে এই ধরনের কিছু কাজ করা উচিত বলে মনে হয় না। সেটা আপনারা বিচার করতে পারেন যে এই রকমভাবে একটা মিডিয়া ট্রায়াল করে, এই যে মিডিয়া ট্রায়াল হচ্ছে, এ ঠিক এ ভুল, কোর্টের বিচারের আগেই সেটা কি ঠিক হচ্ছে? আমাদের যাকে পছন্দ আমরা তার হয়ে বলবো, তার যাকে পছন্দ সে হয়তো তার হয়ে বলবে, কিন্তু কোর্ট কিন্তু সব সময় দুপক্ষে যেটা প্রমাণ, যেটা ডকুমেন্ট, তার উপর ভিত্তি করে সত্যটাকে প্রতিষ্ঠা করবে। যাই হোক, সত্যমেব জয়তে, এর বিচার হোক, যা হয়েছে সত্যটা বেরিয়ে আসুক, সেটাই চাইব। নমস্কার।